হ্যালো এভরিওয়ান। 5:10 থেকে ট্রাই করে 6:45 লাইভ ভিডিও না করতে পেরে কীভাবে করতে হয় আমি জানি না। প্রথমবার করছি, 3বার, এটা 4th টাইম ট্রাই নিয়ে আলটিমেটলি মনে হচ্ছে যে লাইভে গেছি। তো যাই হোক, 5:10 থেকে 6:45 হোক না কেন, লাইভে যাওয়ার এক্সপিরিয়েন্সটা হয়েছে, কীভাবে লাইভে যেতে পারি। তো আজকে আমরা যে ডেমো ক্লাস সম্পর্কে আলোচনা করব বলেছিলাম সেটা হচ্ছে WBPSC সাব ইন্সপেক্টর অফ স্কুল 2024-এ নোটিফিকেশন বেরোনোর কথা, আশা করি বেরোবে। তো খুব সুন্দরভাবে কিছু জিনিস মাথায় রাখতে হবে যে WBPSCর বহু পরীক্ষা হয়, আপনারাও অনেকে অ্যাসপিরিয়েন্ট আছেন, বহু রকম পরীক্ষা দিয়েছেন। সেখানে WBCS হোক, PSC ক্লার্কশিপ হোক, অথবা আরও কিছু বিষয় হোক না কেন, সেখানে কিন্তু আমরা সেই পরীক্ষার থেকে এই পরীক্ষাটা কিন্তু অনেকটাই আলাদা। এবং আপনারা যদি লক্ষ্য করে থাকেন তো লক্ষ্য করে ভালো করে খেয়াল করে দেখবেন যে এই সব পরীক্ষাতে কিন্তু কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন। গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন হলেই কিন্তু আপনারা পিএসসির যে পরীক্ষাগুলো হয় সেগুলো দেওয়া যায়। এবার কোনটা টাফ, কোনটা সহজ, কোনটা কঠিন, কোনটা মডারেট, সেই বিষয়ে যাচ্ছি না এখন আপাতত। আমি শুধু একটু কম্পেয়ার করতে চাইছি যে WBPSC যে পরীক্ষাগুলো কন্ডাক্ট করে সেখানে কিন্তু গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন হলেই হয়, কিন্তু এসআইয়ের ক্ষেত্রে ফার্স্ট ক্রাইটেরিয়াই হচ্ছে যে আপনাকে ব্যাচেলার ইন এডুকেশন থাকতে হবে। আপনাকে বিএড আপনার থাকলে তবেই আপনি অ্যাপ্লিকেবল, তবেই আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। তো এইখানে একটা পার্থক্য আছে যে আপনাকে বিএড অর্থাৎ আপনার এডুকেশন লেভেলের কিছু একটা জ্ঞান থাকতে হবে, তবেই আপনি কিন্তু এই পরীক্ষাটাই বুঝতে পারবেন। তো আমরা একটু সিলেবাস নিয়ে আলোচনা করব। সিলেবাসে আমরা দেখতে পাচ্ছি যে এডুকেশনে যেহেতু বিএড মাস্ট, যেটা নিয়ে আমরা বললাম বিএড মাস্ট, তো এডুকেশনে 50 কোয়েশ্চেন্স থাকে। জেনারেল স্টাডিজে 25 কোয়েশ্চেন, অ্যারিথমেটিকে 25 কোয়েশ্চেন্স, এবং ডিউরেশন হচ্ছে 1 hour 30 minutes, অর্থাৎ 90 মিনিটসের এক্সাম হবে। এই এক্সামে এডুকেশন রিলেটেড কি কি থাকবে সেটাও আমি একটু আপনাদেরকে দেখাবো। আপনারা কিন্তু পরীক্ষায় মাথায় রাখবেন যে পরীক্ষা দেওয়া মানে হচ্ছে আমাকে কাট অফ ক্লিয়ার করতে হবে। যারা এই এসআই পরীক্ষা নিয়ে ভাবছেন বা এসআই হওয়ার ইচ্ছা মনে রেখেছেন তাদেরকে একটাই কথা বলবো যে ফার্স্ট পরীক্ষাতে আপনাকে 90-95 পেতে হবে না। ফার্স্ট পরীক্ষা জাস্ট হচ্ছে কাট অফ ক্লিয়ার করা। আপনি কাট অফ ক্লিয়ার করলে আপনি ইন্টারভিউ দিতে পারবেন, এবং ইন্টারভিউয়ের উপর বেস করেই কিন্তু আলটিমেট রেজাল্টটা হয়। ফাইনাল রেজাল্ট যেটা আপনার হবে, আপনি চাকরি করবেন কি করবেন না সেটা কিন্তু পুরো ডিপেন্ড করবে আপনার ইন্টারভিউয়ের উপর। তো এডুকেশনে আমরা কি বিষয়গুলো থাকে, এডুকেশন সহজে যদি আমি বলি তাহলে বিএডে যা পড়েছেন সেটা আরেকবার দেখলেই হবে, খুব বেশি নয়। কিন্তু হ্যাঁ, আরেকটা জিনিস যেটা আছে যে এই যে জায়গাটাতে একটা পোর্শন একটু তুলনামূলক হার্ড বলা চলে দেয় কোনো না কোনো বছর, 2012 হোক, 15 হোক, 18 হোক, যেটাতেই হোক না কেন আপনার কিছু কোয়েশ্চেন থাকে যেটা একটু তুলনামূলক। যেমন 18 যদি আমি 18 সালের প্রশ্নতে যাই তো সেখানে ম্যাথ পোর্শনটা খুবই কঠিন ছিল। ম্যাথের মানে মানুষের জন্যও মানে যেহেতু 90 মিনিটসে আপনাকে 100 কোয়েশ্চেন সলভ করতে হবে, তো সেটা একটা আর লেন্দি কোয়েশ্চেন, 3 লাইন 4 লাইনের এক একটা ম্যাথ ছিল, তো তুলনামূলক সময় সাপেক্ষ ব্যাপার ছিল, একটু কঠিন ছিল। এডুকেশনে আপনারা দেখতে পাচ্ছেন এডুকেশনাল স্টাডিজ, হিস্ট্রি, পলিটিক্স, ইকোনমিক্স, লার্নিং প্রসেস, টিচার এডুকেশন, কারিকুলাম স্টাডিজ, রিসার্চ ইন এডুকেশন, পেডাগজি, অ্যান্ড্রাগজি মানে তো জানেনই,
আর অ্যাসেসমেন্ট নিয়ে টেকনোলজি ইন ফর এডুকেশন, এডুকেশনাল ম্যানেজমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন, লিডারশিপ, কারণ আপনাকে লিডার হতে হবে, আপনাকে অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে বসতে হবে, আপনাকে হাউ টু ম্যানেজ জানতে হবে। আপনি একজন ম্যানেজার হবেন যাকে ওপরে বসে থাকা যারা বড় বড় স্যাররা আছেন, ম্যাডামরা আছেন, যেমন বিডিও, এডিএম, ডিএম স্যার ম্যাডামরা আছেন, তাদেরকে আপনি অ্যাজ আ এসআই আপনি হচ্ছেন একটা ব্রিজ, যে ব্রিজ নিচে থাকা যে টিচার্স, নিচে থাকা যে স্টুডেন্টস, নিচে থাকা যে পেরেন্টস, সেইগুলোকে কিন্তু আপনি ডিল করবেন। তো অ্যাজ আ ব্রিজ আপনার দায়িত্ব কিন্তু অনেক। তাছাড়াও আপনার যেটা আরেকটা মূল দায়িত্ব, সেটা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন, অর্থাৎ CWSN যে বাচ্চারা আছে, চিলড্রেন উইথ স্পেশাল নিডস, সেই তাদের নিডসগুলো কতটা আপনি পূরণ করতে পারেন, তাই দায়িত্ব তো কম নয়। তো সেই দায়িত্বটা নিয়ে আপনাদেরকে এই জবটা ভ্যারাইটি, যদি আপনি ভ্যারাইটি পেতে চান, যদি আপনি চান যে আমি মানুষের জন্য কাজ করতে চাই, আমি কিছু অন্যরকম কিছু করতে চাই, জীবন তো একটাই, একটা জীবনে কি করতে পারি সেটাই ব্যাপার। তো এইগুলো যদি করতে চাই তাহলে গুড জব, ভালো জব। এবার জেনারেল স্টাডিজ তো বলেছি, সবই থাকবে। জেনারেল স্টাডিজ মানে, জেনারেল স্টাডিজ কথাটার মধ্যেই হচ্ছে সব, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তারপরে আপনার ওয়েস্ট বেঙ্গল জিকে, হিস্ট্রি, জিওগ্রাফি, যা যা আছে, যতগুলো সাবজেক্ট আছে সব জেনারেল স্টাডিজে দেখে ধরে নিই। তার সাথে সাথে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিএটাকে কিন্তু ভুলবেন না। সিএ, সিএ মানে কি, জিএসএই শুধু সিএ আসবে তার কোনো মানে নেই। এডুকেশন পার্টেও সিএ আসতে পারে, কারণ এডুকেশন রিলেটেডও তো সিএ থাকে। যেমন আমরা স্কুলের একটা ইম্পর্টেন্ট পার্ট যদি আমরা ধরে নিই, তাহলে স্কুলের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে মিড ডে মিল, তাই তো? স্কুলের ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে মিড ডে মিল। এবার এই মিড ডে মিলের বর্তমান নাম কি? আপনারা জানেন যে এখন আমরা পিএম পোষণ এটাকে বলি। এবার এই পিএম পোষণ, আমরা মিড ডে মিলের কথা বললেই 1995 মনে পড়ে, কিন্তু পিএম পোষণ বললেই সেটা 2018 সালের কথা মনে পড়ে। এই যে পার্থক্য, পিএম মিড ডে মিল, এমডিএম মানে হচ্ছে মিড ডে মিল ফুল ফর্ম জানি, কিন্তু পিএম পোষণের ফুল ফর্ম আমাকে জানতে হবে। তো এডুকেশন রিলেটেড যে চেঞ্জেস গুলো হচ্ছে, সেগুলো কিন্তু আমাদেরকে গ্রেট এডুকেটর পড়তে হবে, আমাদেরকে কমিশন পড়তে হবে, রাধাকৃষ্ণনে কি হয়েছিল। কিন্তু রাধাকৃষ্ণন পড়বো ঠিক আছে, কিন্তু রাধাকৃষ্ণনের সাথে সাথে কিন্তু আমাকে এটাও জেনে নিতে হবে যে ন্যাশনাল এডুকেশনাল পলিসি 2020 কি বলছে, সেমিস্টার কোথায় কি হচ্ছে, 10+2+3 থেকে কোথায় আমরা এসছি 2+2+, সেটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। তো বিএডে যেটা পড়েছি সেটা তো এসেনশিয়াল, ঠিক আছে, আমরা পড়েছি অলরেডি, একবার দেখে নিলেই হবে। তার সাথে সাথে চেঞ্জেস ইন এডুকেশন কি হয়েছে সেটাও কিন্তু, কারণ পিএসসির এখন ট্রেন্ডই হচ্ছে কি, পিএসসির ট্রেন্ড হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, যে কোনো জিনিস রিলেটেড। আপনি বিসিএস দিচ্ছেন, বিসিএসেও দেখবেন যে ইকোনমিক্সের ক্ষেত্রে ইকোনমির কি চেঞ্জ এসছে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে, ওই জিনিসগুলোতে বেশি এমফাসিস করা হয়। তো এরকম এডুকেশনে প্রচুর চেঞ্জেস এসছে এখন, তো সেই চেঞ্জগুলো কি সেগুলো একটু দেখে নিতে হবে। আমি চেষ্টা করব প্রতি সানডে আপনাদের জন্য একটা করে ক্লাস নিয়ে আসা, যেখানে বিভিন্ন চেঞ্জেসগুলো আমরা আলোচনা করতে পারি। আর ম্যাথ তো আপনারা করেই যাচ্ছেন, যারাই পরীক্ষা দিয়ে যাচ্ছেন, পিএসসির বিশেষ করে যদি পরীক্ষা দিয়ে থাকেন, তাহলে ম্যাথ হচ্ছে একটা এসেনশিয়াল পার্ট, প্রতিটা এক্সামেই ম্যাথ থাকে। তো ম্যাথে যা থাকে সেটা এসআই এর পরীক্ষার ক্ষেত্রেও তাই, এইখানে কোনো চেঞ্জেস কিছু নেই, তো সেটা দেখে নেবেন। কোয়ালিফিকেশন অলরেডি বললাম আপনাদেরকে, কোয়ালিফিকেশনের ক্ষেত্রে আগে ছিল কি 50% অনার্স গ্র্যাজুয়েট হতে হবে, অনার্স গ্র্যাজুয়েট 50% হতে হবে, কিন্তু সেটা এখন কি হয়ে গেছে, এখন শুধু অনার্স গ্র্যাজুয়েট হতে হবে, ঠিক আছে, অনার্স গ্র্যাজুয়েট।
আপনি যদি অনার্স গ্র্যাজুয়েট নাও থাকেন তাও কোনো সমস্যা নেই। তাছাড়াও একটা আছে যে MA হলেও হবে, অর্থাৎ হয় অনার্স গ্র্যাজুয়েট অথবা MA, যে কোনো একটা কিছু থাকে এবং তার সাথে এসেনশিয়াল পার্ট হচ্ছে বিএড যদি থাকে তাহলে আপনি পরীক্ষা দিতে পারবেন। কিন্তু সেটা আগে ছিল অনার্সে 50% থাকতে হতো। তো বুঝতে পারছেন অ্যাপ্লিক্যান্টের যে সংখ্যাটা, নাম্বার অফ অ্যাপ্লিকেন্টস কি হারে চেঞ্জেস হবে। যেখানে আমি বলে দিয়েছিলাম 50% অনার্স গ্র্যাজুয়েট, সেখানে অ্যাপ্লিক্যান্টের সংখ্যা, আর যখনই আমি অনার্স গ্র্যাজুয়েট কোনো মার্কসের বার নেই, সেকেন্ড ক্লাস অথবা সেকেন্ড ক্লাস MA, তো সেখানে এই যে এতগুলো অপশন দেওয়াতে অ্যাপ্লিক্যান্টের সংখ্যা বাড়ছে, আর অ্যাপ্লিক্যান্টের সংখ্যা বাড়া মানেই কি বাড়া, কাট অফ বাড়া, তাই তো? কাট অফ ইনক্রিজড হচ্ছে। বাংলা নেপালিতে হয় নেপালি ভাষা জানতে হবে, পড়তে লিখতে বলতে, অথবা বাংলা তো জানেন আপনারা, তো সমস্যা নেই। এবং এসআই মানেই হচ্ছে ফিল্ড ওয়ার্ক, ইন্সপেকশন, সুপারভিশন। আপনি অ্যাজ আ সুপারভাইজার কাজ করবেন, অ্যাজ আ ইন্সপেক্টর কাজ করবেন, অ্যাজ আ ম্যানেজার কাজ করবেন। আপনাকে তাৎক্ষণিক হয়তো ডিসিশন নিতে হবে হাউ টু ম্যানেজ। এমন একটা সমস্যা এলো যে আপনাকে সময় নেই যে সেই সমস্যার সমাধান আপনি কিভাবে করবেন। হ্যাঁ, হয়তো কাউকে জানালেন কিন্তু আপনি হয়তো উত্তর পাচ্ছেন না, তখন আপনাকেই অ্যাজ আ অথরিটি আপনাকে সেই ডিসিশনটা নিতে হতে পারে। তো আপনাকে ভালো ম্যানেজার হওয়ার একটা জায়গা রাখতে হবে, অ্যাজ আ ইন্সপেক্টর, অ্যাজ আ সুপারভাইজার, এগুলো সব আপনাকে, সেই জন্য এবিলিটি টু আন্ডারগো ট্যুর ইন অফিসিয়াল ডিউটি। সিলেকশন প্রসেস আপনাদেরকে বললাম যে রিটেন 100 মার্কসের যদি হয় আপনাকে কাট অফ ক্লিয়ার করতে হবে। কাট অফ ক্লিয়ার মানে এইটার সাথে ইন্টারভিউয়ের কোনো মার্কস অ্যাড হবে না, কোনো মার্কস অ্যাড হয় না। আপনার ইন্টারভিউ বেসড করেই প্যানেল তৈরি হয়। ইন্টারভিউ বোর্ড 100 মার্কসের ইন্টারভিউ, বুঝতেই পারছেন 4জন 5জন লোক থাকবে, 20 মিনিট 30 মিনিট ধরে আপনাকে প্রশ্ন করবে, বিভিন্ন ধরনের প্রশ্ন মানে এই নয় যে আপনি কতটা জানেন, জানা থেকেও বড় ব্যাপার যে আপনি সেই যে সিচুয়েশনটাকে আপনি কিভাবে হ্যান্ডেল করছেন, হাউ ইউ উইল হ্যান্ডেল দ্য সিচুয়েশন, আপনি পারবেন কিনা। যারা বসে আছেন তারা কিন্তু আপনাকে দেখেই বুঝতে পারছেন যে আপনার মধ্যে সেই কোয়ালিটিটা আছে কিনা, আপনি পারবেন কিনা, আপনি এই যে জবটার জন্য আপনি ঠিকঠাক চালিয়ে নেবেন কিনা, সেটা কিন্তু তারা সেই 20 থেকে 30 মিনিটে যাচাই করে এবং তার বেসিসেই কিন্তু প্যানেলটা তৈরি হয়। তো যাই হোক, এইভাবে আপনারা আমাদের যে এসআই এর যে নিয়োগটা সেটা হয়। অনেকেই গুলিয়ে ফেলে, অনেকেই ভাবে যে আমি রিটেন এক্সামে হয়তো 80 পেয়েছি, আমি যতই বাজে ইন্টারভিউ দিই হয়তো 25 দেবে 100-এ বা 20 দেবে, আমি তো 100 পেয়েছি। কাট অফ বলছে 56, কাট অফ বলছে 63, আমি পেলাম না কেন? বিষয়টা কিন্তু সেটা নয়। রিটেন এক্সাম ভুলে যেতে হবে। রিটেন এক্সাম মানে হচ্ছে আমার ফার্স্ট লেভেল ক্লিয়ার হলো, কিন্তু আমাকে চাকরি পেতে গেলে এই জায়গাটা যারা ক্লিয়ার করবে তারাই চাকরি পাবে। বিষয়টা এই জায়গার জন্য অনেকে হয়তো কনফিউজড। এবার স্যালারির ব্যাপারে আসি। চাকরি করতে গেলে তো মাইনা পাওয়া যায়, টাকা পাওয়া যায়, তো সেটাই একটা ব্যাপার। তো 9,000 থেকে 40,500, 4,700 গ্রেড পে, রোপা 19 অনুযায়ী। এর সাথে আপনি 3টে ইনক্রিমেন্ট অর্থাৎ ইনিশিয়াল হায়ার পে বলা হয়, ইনিশিয়াল হায়ার পে, সেই ইনিশিয়াল হায়ার পে 3টে আপনি পাবেন। আগে 5টা ছিল, সেটা রোপা 19-এ সেটা কমিয়ে দেওয়া হয়েছে, সেটা 3টেতে নিয়ে আসা হয়েছে। তো 39,900 এই যে স্যালারিটা যদি আপনি নিতেন তাহলে এই বেসিক হতো আপনার।
যেহেতু আপনি 3টে একটা ইনক্রিমেন্ট পেয়ে জয়েন করছেন, তো এইটা, তারপরে আপনার এইচআরএ আছে, ডিএ আছে, মেডিকেল আছে, দিয়ে আপনার 55, 55.5 মতো আপাতত যদি আজকের ডেটে যদি জয়েন করেন, তো এরকম আপনি একটা স্যালারি পাবেন, একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আপনি পেয়ে থাকবেন। কিন্তু কাজ করার মানসিকতা থাকতে হবে, কাজকে এনজয় করতে হবে, কাজকে ভালোবাসতে হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট আপনার হতে পারে, শনিবারও কাজ করতে পারে, রবিবারও কাজ করতে পারে, শনিবার 9টার সময় মিটিং হতে পারে, 7টার সময় মিটিং হতে পারে। তো সেগুলো নিয়ে ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন আনলে হবে না। এনজয় করলে চাকরিটা সত্যিই ভ্যারাইটি আছে, ভালো লাগবে। 36 ইয়ার্সের মধ্যে বয়স হতে হবে, এবং এসসি এসটি ওবিসির যা ছাড় আছে সেটা থাকেই, এগুলো নিয়ে বেশি ডিসকাস করা। তারপরে আমি 2018 নোটিফিকেশনটাও দিয়েছিলাম, যেখানে ওই একই জিনিসগুলো লেখা আছে, অলরেডি আমি বলেছি। এখানে দেখুন লেখা আছে, সেকেন্ড ক্লাস অনার্স, সেকেন্ড ক্লাস মাস্টার ডিগ্রি অফ এ রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট, ব্যাচেলার ডিগ্রি ইন টিচিং অর এডুকেশন, বিএড, যেটা বিএড লাগবেই, উইদাউট বিএড হবে না। 36 ইয়ার্স টিচিং এক্সপিরিয়েন্স থাকলে আপনি অগ্রাধিকার পেতে পারেন, কো কারিকুলার অ্যাক্টিভিটিস থাকলেও অগ্রাধিকার পেতে পারেন। এবার আমরা কাট অফ নিয়ে একটু আলোচনা করব। 2015 সালের আর 18 সালের যে পরীক্ষাগুলো হয়েছিল সেখানে কাট অফ কী ছিল। জেনারেলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 2015-তে 42.5 ছিল, সেটাই বেড়ে 20.5, তাই তো নাকি? 42, হ্যাঁ 20.5, 1 লাফে 3 বছরের মধ্যে কাট অফ বেড়েছে। 39 থেকে 45, বেশি বাড়েনি, এটা 6 মতো বেড়েছে। 43 থেকে 56, 13 মার্কস, 15 থেকে 18 কাট অফের পার্থক্য। 35 থেকে 17, এসসিরও একটা হাইয়েস্ট হিউজ। আর সবচেয়ে বেশি আমরা এসটি দেখতে পাচ্ছি, যেটা 10 ছিল 15-তে, সেটা 40-এ এসছে, অর্থাৎ গ্যাপ 30। তো আমরা বুঝতে পারছি যে 24-এ যেটা হবে সেখানেও হয়তো কাট অফ মানে 18-র নিচে নামবে, এটা আশা করা আমাদের বোকামো হবে। আমাদের 18টাকেই মাথায় রেখে আমাদেরকে এগোতে হবে। হয়তো 2-5 বাড়তে পারে, 2-5 কমতে পারে, কিন্তু মাথায় আমাদেরকে সেই জায়গায় রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো এই মোটামুটি আমাদের একটা অভিজ্ঞতা এইসব স্কুলসের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ জব। স্যাটিসফ্যাকশন পাবেন যদি কাজ করার মানসিকতা থাকে, এবং ভ্যারাইটি আছে কাজে। চাকরি পাওয়াটাও, যারা পরীক্ষা নিয়ে ভাবছেন বা চাকরি নিয়ে ভাবছেন, যারা চাকরি নিয়ে পড়ে আছেন, তাদের জন্য খুব একটা কঠিন ব্যাপার নয়। আমি প্রতি সানডে একটা করে ক্লাস আনার চেষ্টা করব, যেখানে বিভিন্ন চ্যাপ্টার আলোচনা করে সেখানে আমরা কোয়েশ্চেন পত্র আলোচনা করব। তো সেটা চেষ্টা করব। আমি জানি না আজকের লাইভটা কীরকম হয়েছে। আমি 5টা 10 থেকে ট্রাই করছিলাম, সেটা আলটিমেটলি করতে 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 আমার মনে হলো যে এবারটা হয়েছে। তো আমি দেখবো এটা শেষ হলে। তো যদি ঠিকঠাক হয় আমি আবার নতুন ইভেন্ট একটা তৈরি করব, সেটা পরের সপ্তাহে। প্রতি সপ্তাহে আমরা এক একটা টপিক নিয়ে আলোচনা করব এরপরে, যেহেতু আমরা সিলেবাস নিয়ে মোটামুটি আলোচনা করেই নিয়েছি। তো নেক্সট ডে থেকে যদি এই লাইভটা বোঝার আইডিয়া হয়ে থাকে, তাহলে নেক্সট ডে থেকে হয়তো সমস্যা হবে না। তো আজকে এতটাই। সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকুন। গুড নাইট, টেক কেয়ার। পরের দিন দেখা হচ্ছে আবার।